এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। কথাটা বলেই পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ হাত টেনে ধরল ওই পৃথার। আগের ন্যায় বুকে হাত দিয়েই বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণেই পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল মেয়েটার। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনও বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য। দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসলো সে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল। দু হাতের উল্টো পিঠে চোখ মুছল, নিজের অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথাই নেই আমার। আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝল পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে, আদুরে কণ্ঠে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসল। স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করল। পৃথা তাকে নিয়ে ভেবেছে তার একটু অভিনয়ে দিশেহারা হয়েছে। এর থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের দুই হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে। আদুরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ, আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে বই কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসায় একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারই ধারণ করলো। হাত চালিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তুর্য ছাড়ল না। হুট করে সে প্রশ্ন করে বসলো, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয়ে কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসত তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এত অনুভূতি কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেলো স্ত্রীর ললাটে। মৃদু কণ্ঠে আবার শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে। অতঃপর ওষ্ঠ ফাঁক করে কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগেই বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য বিরক্ত হলো। বইয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্ত আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনই হয়। পোড়া কপাল তার। বইয়ের একটু সান্নিধ্য পেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই নাম্বার না দেখে কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়েই পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যের। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তুর্যের হৃদয়ে শিহরণ জাগলো, প্রশান্তিতে ভরে উঠল মন ও প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করত সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য হলো তার। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি।
কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পিছন ফিরে এগিয়ে এলো পৃথার পানে, একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য, আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো, স্ক্রিন ঘেটে কল লাগালো আরুষকে, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওদিকের কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটাও ভালো নয় স্যার। ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, ছোট করে বলল, আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলে রাখো। কল কাটলো তুর্য, দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে, চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো, রাতের গভীরতা বাড়ল আরও, সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষার কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজে থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরুষও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়, কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এরাও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল, নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরুষ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথেই জঙ্গলে উপস্থিত দুরাত্মারা পাল্টা আক্রমণ চালায় তাদের উপরে। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে, আদেশের সুরে বলল, জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে এই জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামলো তুর্য, পরপর আবার আদেশের সুরে বলল, বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করেই সম্মুখ পানে অর্থাৎ জঙ্গলের ভেতর দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথেই আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গল জুড়ে, আর বাকিরা পিছু নিল তুর্যের। ইতোমধ্যে আরুষদের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল, তার উপর আবার তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরুষ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসেই অল্প সময়ে এক একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতেই কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্যে বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরা পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যেই বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরুষও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে লুকিয়ে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী রোগা পটকা ছেলেটা তার এক হাত দ্বারা পেছন থেকে চেপে ধরলো তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরলো তুর্যের কপালে, হড়বড়িয়ে বলল, আমাদের লোকগুলোকে এখনই এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলে উড়িয়ে দেবো। আকস্মিক এমন আক্রমণে চমকে গেল উপস্থিত সকলে। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এভাবে তাদের স্যারের উপরেই আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাও করতে পারেনি। বাহিনীর সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এক প্রকার ভয়ে দিশেহারা হয়ে সকলে বন্দুক তাক করলো ওই দুরাত্মা সন্ত্রাসীর পানে। আরুষ ঢোক গিলল সন্ত্রাসীর পানে, নিজের হাতে থাকা বন্দুকটা ধরেই রেখে বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না বলে দিলাম।
ছেলেটা যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করেই এই যাত্রায় বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়েই এরা তাদের ছেড়ে দিবে। ছেলেটা ভেতরে ভেতরে আরও সাহস পেল, শক্ত করে চেপে ধরল তুর্যের গলা, সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানেই বাজিয়ে দেবো। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগেই চেঁচিয়ে উঠল তুর্য। কটমট করে আবার বলল, ও এই বেয়াদব এভাবে গলা জড়িয়ে ধরছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি হতচ্ছাড়া? গলা ছাড় বলছি। থামলো তুর্য, নাকমুখ কুঁচকে আবার বলল, তোর মতো রোগা পটকা বলদ শিয়ালকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে নাকি? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকারও একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এহেন এই পরিস্থিতিতেও এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি এমন কঠিন মুহূর্তে এসেও তুর্যের এমন বেফাস কথায় আহাম্মক বনে দাঁড়িয়ে রইল সকলে। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল সে। তার এখন এই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই পথও যদি হারিয়ে ফেলে তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গিলল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করছিস। তুর্যের চোখ মুখে নিরীহ আভা ফুটে উঠল, ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বউছাড়া করব। আমার শ্বশুরের পয়দা করা দুইটা সার, আলবদর আলশামস সহ সব সম্পত্তিও তোর নামে লিখে দিব। তবু আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা। তুই আমার গলা ধরেছিস, জানতে পারলে আমার গলায় টিপে দিবে। থামল তুর্য, অনুনয়ের সুরে আবার বলল, বন্দুক মাথায় একটা কেন 5টা ধর। তবু ভাই গলাটা এখন ছাড়। এই কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রহসনমূলক বক্তব্য। তুর্যের এহেন লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলেরই কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটাকে মেরে দ্বিখণ্ডিত করে ফেলতে। এটা মানুষ নাকি ভিনগ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনো দিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এর কি নিজের জীবনের মায়াও নেই? পরিবারের চিন্তা নেই? না, এখন তাকেই কিছু করতে হবে, নয়তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যতই হোক তুর্য তার স্যার, এতদিন এই লোকটার সাথে আছে। যতই রাগ অভিমান বিরক্তি থাকুক না কেন, ভালোবাসাও আছে। আরুষ অধৈর্য ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সে লাঠিটা হাতে তুলে নিল আরুষ। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে নিয়ে দাঁড়ালো তুর্য এবং সন্ত্রাসীর পেছনে। এর মধ্যেই তুর্য আবার চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুকও ধরতে পারিস না। বউয়ের সাথে এখনও আমার বাসর সারা হয়নি। 20-25টার মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহাম্মক বনে গেল ছেলেটা। হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটাই কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তাৎক্ষণিক কুস্তিগিরীদের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার। নিজের মাথার উপর থেকে তুলে আনা আছড়ে ফেললো সম্মুখে মাটিতে। এদিকে একই সময়েও আরুষও সন্ত্রাসী ছেলেটার মাথার উপর আঘাত হানলো হাতের মোটা লাঠিটা ধারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সোরেই লেগেছে। মুহূর্তে ঝিমঝিম করে উঠল বেচারার মাথাটা। চোখের সামনে সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখে ফেলা সন্ত্রাসীটাকেও তার বাহিনীর লোকদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পেছন ফিরে। আবছা দৃষ্টিতে দেখলো লাঠি হাতে বেয়াক্কেলের ন্যায় দাঁড়িয়ে আছে আরুষ। নিমিষেই চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব, মীর জাফরের বংশধর। কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরুষ আতকে উঠল। আহাম্মকের ন্যায় একবার তাকালো হাতের মোটা লাঠিটার পানে, আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কি করে ফেললো? ভালো করতে গিয়ে হলো খারাপ।
রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথেই কেন সব সময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরুষ হাতের লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এখনই। যদিও সুস্থ হয়েই আরুষের জীবন নিয়ে টানাটানি লাগাবে, তার জন্য তো আর তার এভাবে ফেলে রাখা যাবে না একে। তাছাড়া দোষটাও আরুষের। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক বেয়াক্কেলমূলক কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরও সময় ব্যয় করেনি। তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে, ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতেই তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনা বেগম ইতোমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছেঁড়া ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদা লেগেই থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলেরই ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদের মা ও ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে, এই সংবাদ শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতরে থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপরে বিরক্তি ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথাই আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিক মর্ম বুঝে নেয়। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটুও বোঝেনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে। তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভিতরে জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিক কী নাম দেবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পৃথার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের এই সামান্য এক দুর্ঘটনাতেও হৃদয় ব্যথা উঠেছে পৃথার। নাজুক হয়ে উঠেছে মেয়েটা, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু আজ সে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়ে দিয়েছে। আর আজ সে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় ব্যাকুল হলো। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কেবিনের স্বচ্ছ কাজ গলিয়ে তাকালো ভেতরে। সাথে সাথেই মেয়েটার হৃদয়টা ছটফটিয়ে উঠল, আখিদ্বয় ভরে উঠল অশ্রুকণা। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষের একটু ব্যথাও যে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে রাখলো কেবিনের স্বচ্ছ কাচের উপরে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরুষ হাসপাতাল করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। ভিতরে ভিতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করলো সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে ঠিক কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুকও থাকতে পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতে সন্ত্রাসীর উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরে, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্টে তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর উপরেও লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রেখে চলতে শেখায়, সেখানে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেললো? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়। এই বেটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরুষের শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরুষের। একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব, মীর জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরুষের বুকটা ধরফরিয়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়ছে বেচারা। আরুষের আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে এলো তার পানে। কিছুটা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার হাত কেটেছে কিভাবে?
ইরার কণ্ঠে আরুষ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়েই চমকে উঠল সে। সত্যিই তার হাত কেটেছে, কোনোই থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জুড়ে। হয়তো ওই জঙ্গলের সন্ত্রাসীদের আক্রমণ পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এই দিকটা খেয়ালই করেনি। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছোটাছুটি। হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, কণ্ঠটা স্বাভাবিক রেখেই বলল, ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটে তুর্য স্যারের সাথে ছিলাম তো। ইরা অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, ইস, কতখানি কেটেছে। আর আপনি কিনা সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। চলুন ডাক্তারের কাছে চলুন। আরুষ সাথে সাথেই অসম্মতি জানালো ইরার এই প্রস্তাবে। জোরপূর্বক হেসে বলল, একটুখানিই তো কেটেছে, এই এমনিই ছেড়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরা সাথে সাথেই প্রতিবাদ করলো আরুষের কথার, বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কাটা, কতখানি কেটে গেছে, আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না। চলুন বলছি। আরুষ তবিও বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরলো আরুষের ভালো হাতটা, শাসিয়ে বলল, আর একটা কথাও বলবেন না। আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নেব। আপনি আসুন আমার সাথে। ইরার আকস্মিক এমন স্পর্শে কেঁপে উঠল আরুষ। এটাই তার প্রেয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগলো হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা অধিকার দেখানো। আরুষের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার উপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকলো এক কেবিনে। এত রাতেই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়া গেলেও একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসলো আরুষের পানে। নিজের মতো করে ওষুধ লাগাতে শুরু করে তার হাতে। তবে সেদিকে কোনো খেয়াল নেই আরুষের। সে এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে ইরার পানে। আরুষকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো মেয়েটা। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ। সাথে সাথে দৃষ্টিতে নত করলো সে। আমতা আমতা করে বলল, এমনি। ভোরের আলো ফুটেছে, রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। তুর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের গুণে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ খুলল তুর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্র রঙা ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবার চোখ বন্ধ করে নিল। একটু নড়ে চড়ে উঠতেই অনুভব করলো গাড়ে ব্যথা হচ্ছে ভীষণ, আবারও হাতের উপরও ভারী ভারী ঠেকছে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। চোখ মিলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পৃথা তার হাতের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটা আরও ছাড়িয়ে দিল। তার অন্য হাত দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যেই একজন নার্স সকালের চেকআপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজা থেকে। তুর্যকে চেয়ে থাকতে দেখে সে হাসি মুখে বললেন, উঠে গেছেন? এইটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল তুর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনি ও তুর্যের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? তুর্য লাজুক হাসলো, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, হুম। নার্স মহিলাটি আর কথা বাড়ালেন না। নিজের মতো করে তুর্যের চেক আপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। তুর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন তুর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শোনে কার কথা। আরুষ ব্যতীত সকলে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো তুর্যের কেবিনে। সকলের টুকটাক শব্দে কর্ণে পৌঁছাতে ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে তুর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। ওয়াশরুমের দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথেই তুর্য কটমট করে তাকালো সকলের পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রুর দল আমার। বউটার সাথে একটু ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম, তাও সহ্য হলো না কারো।
সময়ের কাঁটা ঘূর্ণায়মান। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। তুর্যের মাথার চোট ততটা গাঢ় না হওয়ায় তাকে হাসপাতাল থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতোমধ্যে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণে থাকতে বলেছিল, কিন্তু তুর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ওষুধ গন্ধ এসব বরাবরই অপছন্দের তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করেই হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এতটা সময় তুর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথায় চোট পেয়ে চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে, নাকি মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা আটছে ভেবে পাচ্ছে না আরুষ। ভয়ে আর বেচারা তুর্যের সম্মুখে একটাবারের জন্য যায়নি। লুকিয়ে চুরিয়ে ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো দূর থেকে দেখছে তার স্যারকে। যদিও দুই একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার তুর্যের সাথে দেখা করে মাফ চেয়ে নিবে, তবে পরক্ষণেই আবার ভয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে। বলা তো যায় না, পরে দেখা যাবে সে মাফ চাইতে তুর্যের কাছে গেল আর তুর্য প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে এই হাসপাতালেরই কোন এক বিছানায় শুইয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, তুর্য আরেকটু সুস্থ হোক এবং ঘটনাটাই কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আধার ঘনিয়েছে, দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়ে প্রকৃতিকে বিলিয়ে দিয়েছে আধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আধশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পরপর আবার অধৈর্য ভঙ্গিতে দরজার পাকে উকিঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা। সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হাসপাতালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বইয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে এসে অন্তত বইয়ের সাথে একান্ত সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে, অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে তুর্য এইটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটেছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এ বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে, আর তারপরে হাসপাতাল। তুর্যের জ্ঞান ফেরার পরেই যখনই এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে, তখন থেকে সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিত হতে দিশেহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বইয়ের কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বই, পাষাণ মহিলা একটা, যতটা পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝে পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার উপরে তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ঔষধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবার প্লেটের দিকে, পরক্ষণে আবার দৃষ্টি ঘোরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, খাইয়ে দাও। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন, আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতো করে বলল, আমি অসুস্থ বউ। পৃথার কুচকানো ভ্রুদয় আরো কুচকে এলো, আখিদয় ছোট ছোট করে সে বলল, মাথায় ফেটেছে, হাত দুইটা তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্য চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থাতেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ। আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটু মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছ বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতায় তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা, আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সে তো অসুস্থই। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা সচক্ষে তা অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতেই এবার সত্যিই মেয়েটার বুক কেঁপে উঠল। প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল হৃদয়। আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের উপরে। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতে অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটার, তবুও হাত বাড়িয়ে সে খাবার প্লেটটা হাতে তুলে নিল, কিছুটা ইতস্তত করে বলল, আসুন খাইয়ে দিচ্ছি। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। পৃথার পানে একটু এগিয়ে বসলো সে, খুশিতে গদগদ হয়ে বলল, দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও বউ।
পৃথা কোনো দ্বিরুক্তি করলো না, ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বইয়ের হাতে, আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ার ও আদেশ দিল। পৃথা হাসলো, হৃদয়ের কোনো এক মুঠো প্রশান্তির স্থান দিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনও তেমন রাত নয়। ঘড়ির কাঁটায় ঠিক ঠিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারদিকটা এখনও দিনের আলোর ন্যায় কোলাহল পরিপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দাইয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে নিচে চলে গিয়েছিল। নিচে সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভেতরে ঢুকতে দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা টুটার কোনো শব্দ করল না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে। কি সুশ্রী না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে, অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিতে সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসলো স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে। কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত বাড়িয়ে প্রিয় পুরুষটার গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছাকে দমন করলেও আজ তার তেমনটা করল না। নিজের উষ্ণ হাত ধারা স্পর্শ করলো তুর্যের এক গাল, সাথে সাথেই যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়। বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জোরে, তবুও পৃথা নিজের হাত সরিয়ে নিল না, আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করে তার স্মরণে এলো সেদিনকার কথা। একটা চুমুর জন্য সেদিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো, ইচ্ছে হলো এবার তুর্যকে একটা চুমু দিয়েই দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয়ে স্পষ্টভাবে বলল, তুর্য তার স্বামী, একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথা আর তেমন ভাবল না, নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মেলে তাকালো তুর্য, হকচকিয়ে উঠল পৃথা, তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তেই লজ্জায় রক্তিম আহ্বাব ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। এই পুরুষের ঠিক এখনই চোখ মেলে তাকাতে হলো, আর একটু পর চোখ খুলে কি হতো। লজ্জা সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে, আর সে করল না তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগেই এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আর এদিকে বেচারা তুর্য চরম বিস্ময় আর বিরক্তিতে ভেউসের মতো পড়ে রয়েছে বিছানাতেই। এতক্ষণও সে জেগেই ছিল, শুধুমাত্র বইয়ের মতিগতি বোঝার জন্য একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করলো রীতিমতো তার ধৈর্য সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল। তারপরও বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ রেখে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বইয়ের একটু ভালোবাসা পেতে, কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথা নরম ওষ্ঠের স্পর্শ পেতেই আপনা আপনি চোখ খুলে গেল। কেন খুলল? এই মুহূর্তে নিজের চোখের উপরে নিজেই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপড় মেরে নিজের চোখ দুটো নিজেই খুলে নিতে। কি হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বইয়ের ওষ্ঠের আরও 2-4টা চুমু কপালে জুটত। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেঈমান অঙ্গ প্রত্যঙ্গ, আমার খাস, আমার পড়িস, আবার আমার সাথেই নেমোখারামি করিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারদিকটাও ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যায় শহরের বুকে প্রজ্বলিত হওয়া আলোগুলো এখন নিভে গেছে অনেকটা। তুর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। পৃথা এখনও ঘরে ফেরেনি। সেই যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো, আর তার দেখা নেই। তুর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করলো পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে পড়ল কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা, আর বাকি অন্যান্য যারা আছে ইরা ব্যতীত নাকি সবাই জোড়া জোড়া কপতি, তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষেই আছে। তুর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে, হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারে দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুলল ইরা। সম্মুখে না তাকিয়েই বিরক্তিভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, থমথমে কণ্ঠে বলল,
তোর ভাবি তোর কাছে? তুর্যের কণ্ঠস্বর শ্রবণে কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুমো ঘুমো ভাবটা উবে গেল নিমেষেই। চোখ বড় বড় করে সে তাকালো তুর্যের পানে, আমতা আমতা করে বলল, জি ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পরও ওঠেনি। থামলো ইরা, আবার বলল, আমি এখনই তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। তুর্যের আদেশ আসতেই ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। তুর্য আর সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভেতরে ঢুকে পড়ল। বিছানার কাছে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বইয়ের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভোরের আলো ফুটেছে। রাতে নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতোমধ্যে। পৃথা নিশ্চিত তার আগেই চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, আল্লাহ গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতো দেহ সরেন আমার উপর থেকে, নয়তো আমার চাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল না পৃথার কথা, কুট করে একটা কামড় বসিয়ে দিল। আমার ভার বহন করার অভ্যাস করে নাও জান, এরপর থেকে এই ভারই তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছু আটকায় না? পৃথা নিজের দুই হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাট থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখপানে তাকিয়েই হুট করে বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো। হৃদয়ে এক অজানা প্রশান্তি অনুভব করল সে। এর আগেও দু একবার এই মানুষটার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তো তুর্যকে ভালোবাসে বলে হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসল, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সবকিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসল, একটু ঝুঁকে গেল পৃথার পানে, মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠেই গতকালকের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টা পাল্টা কাজ করার চেষ্টা করবেন না। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই, তখন হুট করে পৃথা দুই হাত চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতাম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠে জবাব দিল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বয়েই গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধার বাকিটা শোধ করতে চাইছিলাম, এই যা। পৃথা মুখে হাত রেখে জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার ওপর থেকে। তুর্য আর দ্বিরুক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার উপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে, আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে চাপড়ে ধরল তুর্য। নিজের দুই হাত ধরা মেয়েটা দুই হাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কই বউ? পৃথা হকচকালো, চোখ বড় বড় করে বলতে চাইল কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলো পাথারি চুমু খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে তো এই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে জাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারির নরম কোমল ওষ্ঠ দুটো দখল করে নিল নিজ ওষ্ঠ দ্বারা। বিন্দু বিন্দু মাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সে ওষ্ঠের মধুসূধা।
চরম উন্মাদনায় নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এ প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিয়েছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অনুভূতি সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কার্যে। সময় গড়ালো, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতোমধ্যে। সূর্যটাও তার প্রখরতা ছড়িয়ে মাথার উপরে চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপরে আর একবারের জন্য পাওয়া যায়নি ছেলেটাকে। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফিলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ। এই আবার কল করেছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটি কি সে ধরবে? না ধরলেও তো আবার চেতে যাবে। তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা। প্রথম মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।